থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যুবলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় আশিক ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগত, আশিক ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগত। ছাত্রলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আওয়ামী লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভেচ্ছায় স্বাগত, শুভেচ্ছায় স্বাগত, শুভেচ্ছায় স্বাগত। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছায় স্বাগত, শুভেচ্ছায় স্বাগত, লাল গোলাপ শুভেচ্ছা। তুমি তোমার কাজ করো। প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব রাশেদ ভাই, তিনি তার আসন গ্রহণ করছেন। আমি প্রথমেই আন্তরিকভাবে আপনাদের ক্ষমা চাই এই কারণে যে আমার প্লেনটা ঢাকা থেকে সৈয়দপুরে আজকে পৌঁছেছে 12:30টার সময়, অথচ এই অনুষ্ঠানের সময় ছিল সকাল 11টায়। নিতান্তই নিজের নিয়ন্ত্রণের বাইরের কারণে সময় মতো আসা যায়নি, তাই আমি ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু একই সাথে আজকের এই অনুষ্ঠানে আপনারা যে ভালোবাসা, যে উষ্ণতা এবং যে সম্মান আমাকে দিলেন, তার জন্য আমি নিজের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আজকে মূলত কেশবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানটা আসলে ছাত্রছাত্রীদের জন্যেই। আমি মূলত তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। তো কথাগুলো বলার আগে যেহেতু অত্র এলাকার নেতৃবৃন্দ বিভিন্ন দাবি দাওয়া তুলেছেন, সেই ব্যাপারটা আগে একটু শেষ করে ফেলি, তারপরে পরের জায়গাতে যাব। আমি জানি আমার বাবা হাবিবুল নবী আশিকুর রহমান সাহেব আপনাদের এই বিদ্যালয়ের মাঠের উন্নয়নের জন্য 26 টন টিআর দিয়েছিলেন, তালিকা দিয়েছিলেন। আমি এখানে বসে আলাপ করছিলাম এবং আলাপচারিতার এক জায়গায় শুনলাম যে আপনাদের এই প্রতিষ্ঠানে আমার এই নবীন বরণের যে ছেলে মেয়ে, তাদের অবসর সময় কাটানোর জন্য কোনো টেলিভিশন নাই। তো 2015 সালে একটা প্রতিষ্ঠানে টেলিভিশন থাকবে না, ডিশের কানেকশন থাকবে না, এটা চিন্তা করা যায় না, তাই না? তাই মাননীয় এমপি হাবিবুল নবী আশিকুর রহমান সাহেবের পক্ষ থেকে একটি 26 ইঞ্চি রঙিন কালার টেলিভিশন এই বিদ্যালয় এই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য ওনার পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি। 1 2 নাম্বার, আমাদের হাতে যতই মোবাইল ফোন থাকুক, আমাদের কাছে যতই কম্পিউটার থাকুক অথবা নতুন প্রযুক্তি থাকুক,
সত্যিকার অর্থে আমরা নিজেদেরকে কখনই সভ্য বলতে পারবো যখন শত বছর আগের থেকে যে সকল চর্চা শুরু হয়েছে সেই চর্চাগুলো যখন আমাদের ভিতরে থাকবে। অর্থাৎ এই বিদ্যালয়ে ছেলে এবং মেয়েরা পড়ালেখা করে, তাদের জন্য পৃথক শৌচাগার বা ল্যাট্রিনের যদি ব্যবস্থা না থাকে সত্যিকার অর্থে এটাকে উন্নত বিদ্যালয় বলা যায় না। সুতরাং মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে আপনাদের সাইকেল গ্যারেজ এবং আমার কোমলমতি ভাই এবং বোনদের জন্য পৃথক ল্যাট্রিন ব্যবস্থা করার জন্য মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে 12 টন, সেটা পিয়ার বা কামিখা যেভাবে হয়, ইউনো সাহেব এই বিদ্যালয়ের সভাপতি তিনি ব্যবস্থা করে দিবেন। আমরা 12 টন অনুদান কমিট করলাম। আর এই কাজ করতে যদি 12 টন যথেষ্ট না হয়, প্রয়োজনে আরো বেশিও দেওয়া যাবে, সেটা প্রয়োজন সাপেক্ষে। আপনারা কি খুশি? একটু আগে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব একটি ব্রিজের দাবি করেছেন, পাশাপাশি আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিনিও বিভিন্ন রকম অবকাঠামোর উন্নয়নের কথা বলেছেন। আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহেব, আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারাও বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলেছেন। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে পারি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন এবং মাননীয় সংসদ সদস্য হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব ধারাবাহিক ভাবে যদি আপনাদের এমপি থাকেন, তাহলে আপনাদের প্রত্যেকটা ব্রিজ, প্রত্যেকটা রাস্তা পাকা হবে, তা নির্মাণ করা হবে এবং কেশবপুরে যে সকল গ্রামে আজ পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি তার প্রত্যেকটি গ্রামে ইনশাল্লাহ আমরা বিদ্যুৎ পৌঁছানোর মধ্যে দিয়ে আলোচিত করতে পারি। এখানে একজন লিখেছেন, আশেক ভাই আমরা একটা ল্যাপটপ চাই। আমাদের তো দরিদ্র দেশ, আমাদের সক্ষমতার সীমাবদ্ধতা আছে, ঠিক আছে, যেহেতু এই ল্যাপটপ আমাদের ছেলে মেয়েদের কাজে লাগবে, আপনাদেরকে একটা ল্যাপটপও দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি এখন যে জায়গাটায় চলে যেতে চাই সেটা হচ্ছে বিল কিয়েন নামে একজন রম্য লেখক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি একটা কথা বলতেন যে yesterday is history, tomorrow is a mystery, and today it is a gift of God, that's why we call it present. অর্থাৎ গতকালকের দিনটা কিন্তু অতীত এবং আগামীকালকে কি হবে যেহেতু আমরা জানি না, সেটা রহস্য আবৃত। তাই আজকের এই দিনটা আল্লাহ তাআলার একটা উপহার এবং তাই এটাকে আমরা বর্তমান বলি। এবং এই বর্তমান সময়টাকে যারা সঠিকভাবে কাজে লাগাতে পারে তাদের উন্নতি পৃথিবী কেউ আটকে রাখতে পারে না। আজকের আমার ছোট ছোট ভাই বোনদেরকে একটা জিনিস বলতে চাই, গতকালকে হয়তো অনেক হাসি খেলাধুলার মধ্য দিয়ে তোমাদের সময় কেটে গেছে, কিন্তু সেটা কিন্তু অতীত। আগামীকাল বা আগামী দিনের অনাগত যেই সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আলিঙ্গন করার মধ্য দিয়ে তোমরা সত্যিকার অর্থে যদি শক্তিশালী আলোকিত মানুষের রূপান্তরিত হতে চাও, তোমরা দারিদ্র্যকে যদি জয় করতে চাও, তোমরা অসুস্থতাকে যদি জয় করতে চাও, সর্বোপরি তোমার হৃদয়ে লালন করা যে স্বপ্ন, সেই স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে আজকের দিন বর্তমানকে তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে, অর্থাৎ মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। তবে এক হাতে কোনোদিন তালি বাজে না। প্রতিটি বিদ্যালয়, প্রতিটি প্রতিষ্ঠানে এমন ছেলে মেয়ে আছে যারা সত্যিকার ভাবে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে জ্ঞান অর্জন করতে চায়, কিন্তু আমাদেরও তো দায়িত্ব আছে। তাই আজ কেশবপুর টেকনিক্যাল এন্ড বিএম স্কুল কলেজে দাঁড়িয়ে এই স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের কাছে একটাই আমার আহ্বান, অনুরোধ,
আপনারা সত্যিকার অর্থে ইম্প্রোভাইজ করা যাকে বলে, অর্থাৎ আরো বেশি নতুন ধারায় নতুন পদ্ধতিতে আমাদের ছেলেমেয়েদেরকে একটা আজান হচ্ছে 5 মিনিট দিয়ে আমার মনে হয় আজান শেষ হয়েছে। আমি যেই জায়গাটায় ছিলাম যে আমরা প্রত্যেকে একটা স্বপ্ন লালন করি, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সঠিকভাবে লেখাপড়া করতে হবে, লেখাপড়া শেখাতে হবে। তবে একটু আগে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব জাকির চাচা এই প্রতিষ্ঠানটাকে এনপিও করার ব্যাপারে কিছু কথা বলেছে, আমি সেই জায়গায় একটু আসতে চাই। আপনারা সবাই জানেন যে এতদিন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিতে পারতেন, কিন্তু সরকার ইতিমধ্যে আইন করেছেন যে পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের যারা যোগ্য ব্যক্তি, সক্ষম ব্যক্তি, তাদের একটা তালিকা করা হবে। সেই মেধা তালিকার থেকে পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। অর্থাৎ এমপিও করণ, এমপিও ভুক্তিরও যে নিয়ম বা নীতি তাও পরিবর্তিত হচ্ছে। তার মানে মাননীয় এমপি মহোদয় এখন শুধুমাত্র একটা নাম দিয়ে দিবেন আর সেই প্রতিষ্ঠানে এমপিও হয়ে যাবে, সেই দিনটা কিন্তু আর নাই। আগামী দিনের নিয়মটা হবে এমপিও করার আগে ওই বিদ্যালয় বা ওই কলেজের ফলাফল কেমন, লেখাপড়ার মান কেমন, সেটা দেখার পরে কিন্তু তার এমপিও হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং অবশ্যই আমি উপজেলা চেয়ারম্যানের সাথে স্বর মিলিয়ে বলতে চাই, সুযোগ থাকলে কেশবপুর টেকনিক্যাল জিএম স্কুল ও কলেজের এমপিও নিশ্চয়ই হবে, আচ্ছা উচ্চ বিদ্যালয়ের এমপিও নিশ্চয়ই হবে। তবে এমপিও হওয়ার যে আইনগত ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে, তাছাড়া এমপিও করা যাবে না। আর আমি একটা ছোট গল্প যখনই কোনো বিদ্যালয়ে যাই আমি বলি, তোমাদের উদ্দেশ্য করে একটা ছোট গল্প বলি। আজ থেকে বহু বছর আগে গ্রিক সভ্যতায় গ্রিস দেশে কিছু গল্প শোনা যেত, যে গল্পের নাম ছিল গ্রিক মিথোলজি। তো এই গ্রিক মিথোলজির ভিতরে প্যান্ডোরা নামে একটা ছোট মেয়ে, তাকে নিয়ে একটা গল্প আছে। এটা পৃথিবীর প্রতিটা জায়গায় প্রচলিত। তো গল্পটা হচ্ছে যে বহু হাজার বছর আগে গ্রিক সভ্যতার যারা ছিলেন তারা বিশ্বাস করতেন যে পৃথিবীতে দেবতা আছে এবং দেবী আছে, এবং দেবতাদের রাজার নাম হচ্ছে জিউস। কি নাম দেবতাদের রাজার নাম? তুমি কিভাবে জানো এটা বলো আমাকে, শুনছো আগে? আচ্ছা গুড। তো তিনি একটা সুউচ্চ পর্বতে থাকতেন, সেই পর্বতের নাম হচ্ছে অলিম্পাস। তো জিউস অনেকদিন ধরে সে এবং তার যে দেবতা দেবী তাদের সাথে খেলাধুলা করেন, সময় কাটান, কিন্তু তার খুব বিরক্ত লাগে, কারণ নতুন কোনো খেলার কিছু নাই। তো হঠাৎ করে একদিন জিউস চিন্তা করলো যে ঠিক আছে, আমি মানুষ বানাবো, সেই মানুষ পৃথিবীতে থাকবে, ওদেরকে আমরা দেখবো, সেটা দেখে আমরা বিনোদন পাবো। তো জিউস একটা মেয়েকে বানালো, সেই মেয়ের নাম হচ্ছে প্যান্ডোরা। সেই মেয়েটার নাম কি? প্যান্ডোরা। তো প্যান্ডোরা একা একা পৃথিবীতে হেসে খেলে বেড়ায়, খেলাধুলা করে, কিন্তু একটা সময় গিয়ে প্যান্ডোরা আর আগের মতো হাসি খুশি নাই। তো জিউস তাকে জিজ্ঞাসা করলো যে তোমার সমস্যা কি? তো সে বললো আমি তো একা, আমি আর কত একা খেলাধুলা করবো, আমার গল্প করে একটা মানুষ নাই, আমার মনের ভাব মনের ইচ্ছা বলার মতো কেউ নাই। তখন জিউস তারই এক দেবতা যার নাম প্রমেথিউস, প্রমেথিউসের ছোট ভাইয়ের সাথে প্যান্ডোরার বিয়ে দিয়ে। তো বললো যে ঠিক আছে মা, তোমার একাকিত্বের অবসান হলো, তুমি এখন একজন সঙ্গী পেলে, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই, তবে তুমি যে বিয়ে করলে তোমাকে আমি একটা উপহার দিতে চাই। উপহারটা কি? জিউস একটা বাক্স তাকে উপহার দিতে, আর বাক্সের সাথে একটা চাবি। উপহারটা দেওয়ার পরে বললো যে মা, এই বাক্স তুমি কোনোদিন খুলবা না। এখন প্যান্ডোরা মনে মনে ভাবতেছে যে আমি বিয়ে করলাম, আমার বিয়ের অনুষ্ঠানের উপহার, সেই উপহার আমি খুলতে পারবো না, এটা কি ধরনের কথা?
কিন্তু যেহেতু দেবতাদের রাজা জিউস এই উপহারটি দিলেন, সে বললো যে ঠিক আছে, আপনি যা বলবেন তাই, এই বাক্স আমি কোনোদিনও খুলব না। তো বাক্সটা রেখে দেওয়া আছে। বাক্সটা রেখে দেওয়া আছে। প্রতিদিন সকাল দুপুর রাত প্যান্ডোরা ওই বাক্সের দিকে তাকায় আর চিন্তা করে খুলবো কি খুলবো না, খুলবো কি খুলবো না। তো বহুদিন ওই বাক্স খুলে আসে। হঠাৎ করে একদিন মানুষকে যা বলা হয় যে ভাই এটা করলেন না, সে আরো বেশি করে। এই ধরনের আমরা বক্তব্য দিচ্ছি, আমরা যদি বলি যে ভাই আপনারা নিজেরা নিজেরা কথা বললেন না, কথা আরো বেশি বলবে, এটা মানুষের স্বভাব, দোষের কিছু নাই। তো প্যান্ডোরা হঠাৎ করে একদিন বাক্সটা খুলে ফেলল। খোলার সাথে সাথে বাক্সর ভিতর থেকে বিশাল বিশাল দৈত্য দানব বের হওয়া শুরু করলো। একটা দৈত্যের গলায় লেখা হত্যা, একটা দৈত্যের গায়ে লেখা দারিদ্র, একটা দৈত্যের গায়ে লেখা হিংসা, আরেকটার গায়ে লেখা অসুখ, আরেকটার গায়ে লেখা ঝগড়া। এবার যত খারাপ জিনিস এই বড় বড় দৈত্যগুলা বের হওয়া শুরু করছে। তো প্যান্ডোরা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে যখন বাক্সটা বন্ধ করতে যাচ্ছে, তখন তোমাদের মতো, আজকে নবীন বরণের তোমাদের মতো খুবই সুন্দর নিষ্পাপ কোমলমতি ছোট্ট একটা পরী সে বেরিয়ে আসছে এবং সে প্যান্ডোরাকে বললো, প্যান্ডোরা তোমার দোহাই লাগে এই বাক্সটা তুমি বন্ধ করো। সে বললো, না, এই বাক্স আমাকে বন্ধ করতেই হবে। আমি জিউসের কথা অমান্য করেছি। সব বড় বড় দৈত্য দানব, হত্যা, দারিদ্র, হানাহানি, হিংসা, বিদ্বেষ ওরা বেরিয়ে গেছে। আমি খুব ভীত, আমাকে বাক্স বন্ধ করতে হবে। তখন এই ছোট পরীটা বলতেছে যে তুমি যদি এখন বাক্স বন্ধ করে দাও আর আমাকে যদি মুক্ত না হতে দাও, তাহলে পৃথিবীর মানুষ বাঁচতে পারবে। তো প্যান্ডোরা বললো যে দেখো, এত বড় বড় দৈত্য বের হয়ে গেছে, এরপরে তুমি ছোট একটা পরী, তুমি এমন কি যে তুমি না বেরোলে মানুষ বাঁচতে পারবে না। তখন ছোট্ট পরীটা বলতেছে, নামেই আমার পরিচয়, আমার নাম আশা। অর্থাৎ এই গল্পটার মানে হচ্ছে মানুষ দারিদ্রের সাথে যুদ্ধ করে মনে আশা বেঁধে যে একদিন সে ধনী হবে। মানুষ যখন রোগাক্রান্ত হয় সে যুদ্ধ করে এই আশা নিয়ে যে একদিন সে সুস্থ হবে, তাই না? এই গল্পটা তোমাদেরকে এই কারণে বললাম, বাংলাদেশ, রংপুর, মিঠাপুকুর, বড়বালা, কেশবপুর, এর আশা হচ্ছে তোমরা যদি ভালো করে লেখাপড়া শিখো, তাহলে আমাদের কষ্ট দূর হবে, তাহলে আমরা ভালো থাকবো, তাহলে আমাদের পড়াশোনা হবে। আজকের এই অনুষ্ঠানটা আরো অনেক মনোমুগ্ধকর করা যেত, আরো অনেক মন খুলে কথা বলা যেত, যদি সময় মতো অনুষ্ঠান শুরু করা যেত, যদি একটু শৃঙ্খলা থাকতো। কিন্তু সবসময় সবকিছু হবে এমন কোনো কথা নাই, তাতে দুঃখিত হওয়ারও কিছু নেই। আমি উপজেলা নির্বাহী অফিসার সাহেব এবং এই কলেজের যিনি অধ্যক্ষ আছেন তাদের দুজনের কাছে অনুরোধ করব, আগামী দিনে আরেকটু সুপরিকল্পিত ভাবে আপনারা আমাকে নিয়ে আসবেন। আমি সাদরে আনন্দিত চিত্তে আবারও এখানে আসবো এবং এই বিদ্যালয়ের ছেলেমেয়েদের সাথে প্রাণ খুলে কথা বলবো। আর আমার বক্তব্যের সব শেষে শুধু বলতে চাই, একাডেমিক ভবনের কথা বলা হয়েছে। সরকার যদি মিঠাপুকুর উপজেলার জন্য নতুন কোন একাডেমিক ভবনের বরাদ্দ দেয়, তাহলে অবশ্যই সেখানে এই বিদ্যালয়ের কথাটি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব এবং দেখা যাবে। তবে জানো, আমার মাঝে মাঝে মনে হয় কি যে আমরা চাওয়া পাওয়ার ব্যাপারের বাইরে আসতে পারছি। বাস্তবতা হচ্ছে মাননীয় এমপি মহোদয় হাবিবুন নবী আশিকুর রহমান সাহেব 30 বছর ধরে মিঠাপুকুরে রাজনীতি করছেন। তিনি অনেক সময় নির্বাচনে হেরে গেছেন, অনেক সময় নির্বাচনে জয়ী হয়েছেন, কিন্তু তিনি কিন্তু অন্য রাজনীতিবিদদের মতো হেরে যাওয়ার কারণে কখনো মিঠাপুকুরের মানুষকে ফেলে যায় না, কখনো মিঠাপুকুরের মানুষ থেকে পালিয়ে যায় না। এই যখন সম্পর্ক, এই সম্পর্কটা যখন ভালোবাসার সম্পর্ক, তখন আমার কাছে কেন জানি মনে হয় রাস্তা, একাডেমিক ভবন কোনো কিছুই আসলে চাওয়া লাগে না।
কারণ মাননীয় এমপি মহোদয় তোমাদেরকে এত ভালোবাসেন যে তার হাতে যখনই সুযোগ থাকে, ক্ষমতা থাকে, তখন তিনি হৃদয় উজাড় করেই তোমাদের জন্য কাজ করেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা একটা জিনিস দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা মাননীয় এমপি মহোদয়কে সুস্থ রাখুক, আমাদেরকে সুস্থ রাখুক, যাতে সমস্ত জীবন নির্মোহ চিত্তে মিঠা পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনাদের সকলের সেবাই শুধুমাত্র আমরা করতে পারি। এবং আমরা এমন একটা নতুন প্রজন্ম তৈরি করতে পারি যে নতুন প্রজন্মকে নিয়ে আমরা সত্যিকার অর্থে গর্ব করতে পারবো। এবং যেটা একটু আগে বললাম যে সারা জীবন তার সংগ্রাম করা চলে না, এতকাল নয় সংগ্রাম করছে, কষ্ট করছে, দারিদ্রতা স্বীকার করেছে, কিন্তু এমন একটা সময় তো আসা দরকার যখন আমাদের জীবন হবে নির্মল, যখন আমাদের জীবন হবে সুন্দর সমৃদ্ধ, যখন আমাদের জীবনে অশ্রু থাকবে না, শুধুমাত্র হাসি থাকবে, নির্মল হাসি ছড়াছড়ি থাকবে। সেই আশায়, সেই কামনায়, সেই প্রার্থনা, সেই দোয়া রেখে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।